আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। আজকে খুবই ছোট্ট একটা ক্লাস। আপনারা কেউ কি আছেন লাইভে? কেউ কি আছেন, যুক্ত হয়েছেন? যদি কেউ যুক্ত হয়ে থাকেন একটু কমেন্ট করুন প্লিজ। একটু কমেন্ট করলে ভালো হয়, একটু কমেন্ট করুন প্লিজ। একটু কমেন্ট করি আমরা। ওকে, নিজামুদ্দিন কেমন আছেন স্যার? আমি ভালো আছি। নিজামুদ্দিন, আপনি কেমন আছেন? মাত্র একজন জয়েন করেছি আমরা, আসলে কি জয়েন করছি না। আচ্ছা, ক্লাসটাতে আগে থেকে ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। আমরা একটু মেনশন করে দিই। খুব 20 মিনিটের খুব ছোট্ট একটা ক্লাস আজকের বিষয়। হ্যাঁ, খুব ছোট্ট একটা ক্লাস আমরা একটু করে নিই, খুব সহজ করে। ছোট্ট একটা ক্লাস আমরা করে নিই। বাংলা নাটকের প্রাথমিক যে প্রতিষ্ঠা, নাটক কিন্তু আধুনিক যুগের সৃষ্টি। হ্যাঁ, নাটক আধুনিক যুগের সৃষ্টি। নাটক কাকে বলে? নাটককে বলা হচ্ছে দৃশ্যকাব্য ও শ্রব্যকাব্যের সমন্বয়। দৃশ্যকাব্য মানে হচ্ছে যাকে দেখা যায়, শ্রব্য কাব্য মানে হচ্ছে যাকে শোনা যায়। দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্যের এই দুটাকে প্লাস করলে হয় নাটক। দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য এই দুইটাকে আমরা কি বলছি? নাটক বলছি। ওকে, সোনা কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। আসসালাম। মাহমুদ মজুমদার, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনারা 11 জন আছেন। দেখুন, নাটক কী জিনিস। নাটক এবং গল্প এবং কবিতার মধ্যে পার্থক্য কী? উপন্যাসের মধ্যে পার্থক্য। উপন্যাস হচ্ছে যখন ঘটনা এবং চরিত্রের মধ্য দিয়ে বর্ণনার আকারে বৃহৎ একটা জীবনকে তুলে ধরা হয়, তখন সেটাকে বলা হয় উপন্যাস। আর জীবনের কোনো খণ্ডাংশ কয়েকটা চরিত্রের মধ্য দিয়ে 1 ঘন্টার মধ্যে পরিশেষ করা যায়, এমন যে ছোট্ট কাহিনী, জীবনের একটা ছোট্ট একটা অংশ বা জীবনের খণ্ডাংশ, তাকে বলা হচ্ছে ছোট গল্প। আর হচ্ছে নাটক হচ্ছে যখন সংলাপের মধ্য দিয়ে পাত্র পাত্রে কিংবা চরিত্র রঙ্গমঞ্চে মানে স্টেজ, রঙ্গমঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে সংলাপের মধ্য দিয়ে যখন কাহিনী অগ্রসর হয় বা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়, সেটাকে আমরা বলছি নাটক। এবং প্রাচীন বা সংস্কৃতে বলা হতো নাটক হচ্ছে দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য। শ্রব্য মানে হচ্ছে শোনা যায়, অর্থাৎ সংলাপ। দৃশ্যকাব্য মানে হচ্ছে দেখা যায়। ঠিক আছে? তো এই নাটকটার ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে অভিনয়ের একটা ব্যাপার আছে, সংলাপ বিনিময়ের একটা ব্যাপার আছে। মানে যিনি লেখক অর্থাৎ নাট্যকার, তিনি এটা বর্ণনা করবেন না। যা ঘটনা বলা দরকার, যা বলা দরকার, চরিত্রগুলো মুখে মুখে বলবেন মঞ্চে, এটাকে আমরা নাটক বলি। নাটক মোটামুটি আমরা জানি। তো এই বাংলা নাটকের যে উৎপত্তি, এটা হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি। এবং আধুনিক যুগের মানে অনেক পরে, 1852 খ্রিস্টাব্দে আমরা প্রথম নাটক দেখতে পাচ্ছি, ভদ্রার্জুন। তো সেই বাংলা নাটকের প্রাথমিক প্রচেষ্টা। নাটক বলতে আমাদের এখানে প্রথম দিকে যে নাটকগুলো হতো, অর্থাৎ 1900 থেকে শুরুতেই 1800 সাল পরের, সেই নাটকগুলো মেইনলি হচ্ছে অনুবাদ হতো। তো সেই অনুবাদ হতো, কিংবা যদি তারাচরণ যখন লিখেছেন, কি ভদ্রার্জুনটা যখন লিখেছেন, এটাও আমাদের একটা কি বলে, তারাচরণ শিকদার যখন লিখেছেন ভদ্রার্জুন, তখন এই যে 52 খ্রিস্টাব্দে, এটাও দেখা গেছে যে এটাও মহাভারতের কাহিনী থেকে নেওয়া হয়েছে।
মানে মৌলিক যে বিষয়টা আছে, যে নতুন কোনো কাহিনী সৃষ্টি করা, এই ব্যাপারটা কিন্তু আমাদের নাটকদের মধ্যে ছিল না। এবং নাটকের মধ্যে সর্বপ্রথম মানে যে বিষয়টা থাকে, নাটকীয় দ্বন্দ্ব সংঘাত, অর্থাৎ চরিত্রগুলোর মধ্যে একটা নাটকীয় দ্বন্দ্ব সংঘাত হবে, ক্লাইম্যাক্স বলি এটা আমরা কি, ওই ক্লাইম্যাক্স এরকম উপরে উঠবে, উপরে ওঠার পরে এটা আবার কী করবে, নিচে নামবে কাহিনীটা। ধরুন কাহিনীটা শুরু হয়েছে, এটা একেবারে উপরে উঠবে ক্লাইম্যাক্স, তারপর হচ্ছে গ্রন্থিমোচন, মানে উপসংহার, কনক্লুশন, সেটা আস্তে আস্তে কনক্লুশন হবে। তো নাটকের মধ্যে এই নাটকীয় দ্বন্দ্ব, মানে দ্বন্দ্ব সংঘাত, ক্লাইম্যাক্স, এই ব্যাপারটা প্রথম দিকে ছিল না। কিন্তু বাংলার নাটকের যে সার্থক যিনি স্রষ্টা, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি এই ব্যাপারটা বুঝতে পেরেছিলেন এবং তিনি নাটক দেখতে গিয়েছিলেন কলকাতায়। তো ওখানে দেখতে গিয়ে দেখা গেল যে নাটকগুলো হচ্ছে অনুবাদ, এগুলোতে তিনি অনেকটা বিরক্ত হয়েছিলেন এবং তিনি অনেকটা চ্যালেঞ্জ করেই নাটক লেখা শুরু করেছিলেন। তো আমরা সেই নাটকটা দেখি। এই নাটক ছোট্ট একটা ক্লাস, আজকের ক্লাসটা ছোট্ট একটা ক্লাস। তাহলে আমাদের এই যে বাংলাদেশ কিংবা ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমাদের প্রথম রঙ্গমঞ্চ বা স্টেজ করা হলো, সেটার নাম হচ্ছে প্লে হাউস। কি হাউস? প্লে হাউস। এটা হলো গুরুত্বপূর্ণ একটা তথ্য যে ভারতীয় উপমহাদেশে প্রথম রঙ্গমঞ্চের নাম হচ্ছে প্লে হাউস, যেটা 1753 খ্রিস্টাব্দে ইংরেজরা কলকাতার লালবাজারে স্থাপন করেছিল। কিন্তু সেটা করেছিল ওদের নিজেদের উদ্দেশ্যে, সেখানে ইংরেজি নাটক পরিবেশিত হতো, বাংলা নাটকের কোনো স্থান সেখানে ছিল না। আর প্রথম বাংলা নাট্যমঞ্চ নির্মাণ করেছেন একজন রুশ মনীষী, তার নাম ছিল হেরোসিম লেবেদেভ। নামটা দেখেন, লেবেদেভ, হেরাসিম লেবেদেভ। তো এই যে হেরাসিম লেবেদেভ, এইটা একজন রুশ মনীষী এই বাংলা নাট্যমঞ্চ স্থাপন করেছিলেন। সেটা হচ্ছে 1795 খ্রিস্টাব্দে 27 নভেম্বর কলকাতার ডোমতলা, যেটাকে বর্তমানে বলা হচ্ছে এজরা স্ট্রিট, ডোমতলায়, এবং সেটার নাম ছিল বেঙ্গলি থিয়েটার। কি নাম ছিল? বেঙ্গলি থিয়েটার নামক একটি নাট্যমঞ্চ স্থাপন করেছিলেন। দেখেন, একদম আধুনিক যুগের ঠিক কত 5 বছর আগে। তো আধুনিক যুগ আসার পরে, আরও অনেক পরে আমরা আসলে মেইন নাটকগুলো আমরা দেখব। ওই যে 1795 খ্রিস্টাব্দে, তখন দেখেন ইংরেজি যে নাটকগুলো ছিল, দ্য ডিসগাইজ ছিল, লাভ ইজ দ্য বেস্ট ডক্টর ছিল, এগুলোকে অনুবাদ করে বাংলায় অভিনয় করা হয়েছিল। তো এগুলোকে আমরা বলতে পারি যে বাংলা ভাষায় প্রথম নাটক। তো এই বাংলা ভাষায় বলতে এটা অনুবাদ, মৌলিক না। তো এই নাটকটা তখনও মৌলিক নাটক লেখার কোনো সূচনা বাংলাতে হয় নাই। তো এইখানে এই কথাগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো তো ইম্পর্টেন্ট না। মেইন যে ইম্পর্টেন্ট জিনিস, প্রথম বাংলার মৌলিক নাটক তারাচরণ শিকদার, এবং নাটকের নাম হচ্ছে ভদ্রার্জুন। আমি নীলকালি দিয়ে দিয়েছি ভদ্রার্জুন নাটক। আপনার যে পরীক্ষায় আসে যে প্রথম বাংলা মৌলিক নাটক কে লিখেছেন, উত্তর হবে তারাচরণ শিকদার। প্রথম মৌলিক বাংলা নাটকের নাম হচ্ছে ভদ্রার্জুন, এবং এটা হচ্ছে 852 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এবং এই নাটকের কাহিনী মহাভারত থেকে নেওয়া হয়েছিল। মৌলিক বললেও ওই অর্থে মৌলিক ঠিক আছে, কিন্তু এটা ওই অর্থে সার্থক হয়ে ওঠে নাই। অর্থাৎ এটার যে নাটকীয় দ্বন্দ্ব সংঘাত বা একটা নাটক যেরকম হওয়া দরকার, সবগুলো গুণ থাকা দরকার, সময়ের ঐক্য থাকা দরকার, চরিত্র, প্লট সব কিছু মিলে যে নাটকটা আসলে নাটকের যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার, সেই অনুযায়ী সেই ভদ্রার্জুন নাটকটা হয় নাই। যদিও এটা আমরা বলছি যে বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক। তো এই ইতিহাসের জায়গা থেকে নাটকটার গুরুত্ব অনেক বেশি। তারপরে দেখেন যে এই নাটকের কাহিনী মহাভারত থেকে নেওয়া হলো, তবে কিছু জায়গায় এটি বাঙালি চরিত্রগুলো ফুটে উঠেছিল, চিত্র ফুটে উঠেছিল, এবং এটা একটা কমেডি ছিল। কমেডি বুঝুন তো, কমেডি ট্র্যাজেডি, নাটকের মধ্যে কয়েকটা জিনিস দেওয়া আছে, কমেডি, ট্র্যাজেডি, ট্রাজিক কমেডি। কমেডি মানে হচ্ছে হাস্যরসাত্মক, যে নাটকে হচ্ছে হাস্যরসাত্মক থাকে তাকে হচ্ছে কমেডি বলা হয়। ট্র্যাজেডি, যে নাটকটার মধ্যে বিয়োগান্তক ব্যাপার থাকে, কোনো উচ্চ বংশীয় চরিত্র থাকে, এবং সেই উচ্চ বংশীয় চরিত্র যখন পতন হয় এবং সেটা দেখে দর্শকদের মধ্যে যখন ভয় এবং করুণার সৃষ্টি হয়, তখন সেটাকে ট্র্যাজেডি বলা হয়। তারপরে হচ্ছে কমিক ট্র্যাজেডি মানে হচ্ছে কমেডির আকারে, অর্থাৎ হাস্যরসাত্মক আকারে এখানে একটা করুণ একটা ব্যাপার যখন তুলে ধরা হয়, সেটা বলা হচ্ছে কমিক ট্র্যাজেডি। তারপরে এটার আরেকটা পার্ট আছে, নাটকের আরেকটা অংশ আছে, সেটাকে বলা হচ্ছে প্রহসন।
প্রহসন অন কাইন্ড অফ কমেডি নাটক, মানে হাস্যরসাত্মক নাটক। তো হাস্যরসাত্মক নাটকে কখনো উদ্দেশ্য থাকতে পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, কমেডি নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে কমেডি বা হাস্যরসাত্মক বা আনন্দ বা মজা দেয়া। কিন্তু প্রহসন নাটকে একটা উদ্দেশ্য থাকে, একটা কি থাকবে, একটা উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে। এই উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, ধরেন বিধবা বিবাহ কিংবা মানে যে কোনো আমাদের সমাজের যে কোনো একটা প্রবলেম, সমাজের যে কোনো একটা সংকট, সমাজের যে কোনো একটা আপনার কি বলে এটাকে সমাজে প্রচলিত আছে, কিন্তু এটা আসলে সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু একটা জিনিস, তখন ওইটাকে যখন ব্যঙ্গ করে বা ওই জিনিসটাকে যখন হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়, তখন ওইটাকে বলা হচ্ছে প্রহসন। যেমন মাইকেল মধুসূদন প্রহসন আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, বুড়ো শালিকের ঘাড়েরও। তো বুড়ো শালিকের ঘাড়েরও, সেই বুড়ো শালিকের ঘাড়েরও নাটকে আমি অভিনয় করেছিলাম বুড়ো শালক চরিত্রে। অর্থাৎ বুড়ো শালিক এখানে বোঝানো হচ্ছে যে একজন জমিদার, বৃদ্ধ জমিদার। সে বৃদ্ধ জমিদার হচ্ছে, তার কাজ হচ্ছে সে সে যেহেতু উচ্চ বংশীয় ছিল, ব্রাহ্মণ ছিল, সে অন্যান্যদের সাথে মিশে না, মুসলিমদের সাথে মিশে না। কিন্তু আবার মুসলিম একটা চরিত্র, তার নাম হচ্ছে ফতি মানে ফাতেমা, তার হাজব্যান্ড হচ্ছে হানিফ। ওই হানিফ হচ্ছে গরিব মুসলিম। তো ওই হানিফের সুন্দরী স্ত্রী ফতিমা মানে ফাতেমা, তাকে ভোগ করার জন্য, অর্থাৎ তার যৌন লালসা চরিতার্থ করার জন্য তিনি আবার এইখানে আবার কোনো বাজ বিচার নেই, এইখানে আবার তার জাত যায় না। তাহলে ওই যে জমিদারদের যে চারিত্রিক যে স্খলন, এটা নিয়ে হাস্যরসাত্মকভাবে তিনি বুড়ো শালিকের ঘাড়রও লিখেছিলেন। কিংবা একে কি বলে সভ্যতা, এটা হচ্ছে এই যে ইয়ং বেঙ্গল যারা আছেন, আপনারা নিশ্চয়ই জানেন ডিরিউজিও ছিলেন। তো সেই ডিরিউজির প্রভাবে যে ইয়ং বেঙ্গল যারা ছিলেন, ইয়ং বেঙ্গলদের মধ্যে কিন্তু এই মাইকেল মধুসূদন নিজেও কিন্তু ইয়ং বেঙ্গলদের একজন প্রতিনিধি বলা চলে। তো সেই ইয়ং বেঙ্গলরা হচ্ছে, তারা হচ্ছে প্রচলিত হিন্দু ধর্ম কিংবা প্রচলিত যে ধর্মীয় যে আচার রিচুয়াল যেগুলো আছে, সেগুলোকে তারা পাত্তা না দিয়ে তারা খ্রিস্টীয় ভাবনায়, ইংরেজদেরকে ভাবনায় অতি আধুনিক হতে চেয়েছিল। এবং তারা মদ্যপান থেকে শুরু করে, তারা হচ্ছে গরুর মাংস ভক্ষণ থেকে শুরু করে, অর্থাৎ তাদের ধর্ম এবং কালচার যেটাকে পারমিট করে না, এই বিষয়গুলো তারা করেছিল। উশৃঙ্খল জীবনযাপন করেছিল, ধর্মকে বাদ দিয়ে তারা নাস্তিক হয়ে গিয়েছিল। তো তখন ওই যে যে ইয়ং বেঙ্গল, অর্থাৎ তরুণ যারা ছিল, ইংরেজদের দ্বারা প্রভাবিত হয়ে, ইংরেজি সাহিত্য দ্বারা প্রভাবিত হয়ে, ইউরোপীয় রেনেসাঁস দ্বারা প্রভাবিত হয়ে তারা উশৃঙ্খল জীবনযাপন করতো, এটাকে ব্যঙ্গ করে লিখেছিলেন মাইকেল মধুসূদন। একেই কি বলে সভ্যতা। তাহলে প্রহসনটা হবে যে একটা উদ্দেশ্যমূলক ব্যাপার। তো সে বদ্রার্জনটা আপনারা ভালো করে দেখবেন। তারপরে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে যে বাংলা ভাষার প্রথম বিয়োগান্ত বা ট্র্যাজেডি নাটক, এটাকে আমরা কীর্তিবিলাস বলছি, কিন্তু এটা কিন্তু সার্থক না। আমরা জানি সব কিছু নাটকের সার্থক যে ব্যাপারটা, সার্থক কমেডি, সার্থক নাটক কিংবা সার্থক ট্র্যাজেডি, সব কিছু কিন্তু মাইকেল মধুসূদন দত্তের হাতে রচিত হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আপনারা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা ভাষার প্রথম বিয়োগান্তক বা ট্র্যাজেডি নাটক, তাকে আমরা কি বলবো? কীর্তিবিলাস। এই নাটকটা হচ্ছে যে একজন সৎ মায়ের যে অত্যাচারের কাহিনী, এটা তুলে ধরা হয়েছিল। তো এই নাটকের মধ্যে যে ট্র্যাজেডির আবহাওয়া তৈরি হয়েছে, তবে এটাকে আমরা সার্থক ট্র্যাজেডি বলতে পারছি না, তাহলে আমরা দেখলাম প্রথম যে নাটকটা ভদ্রার্জুন, এটা একটা কমেডি ছিল। তো বাংলা সাহিত্যের প্রথম কমেডি যদি বলা হয়, তাহলে সেটা আমরা বলতে পারি যে ভদ্রার্জুন। বা বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক যদি বলে, সেটাও আমরা ভদ্রার্জুনকে বলতে পারি। যদি বলা বাংলা সাহিত্যের প্রথম বিয়োগান্তক বা ট্র্যাজেডি নাটক কোনটা, তাহলে আমরা সেটা কি বলতে পারি? কীর্তিবিলাস বলতে পারি। কিন্তু যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ও আধুনিক নাটক কোনটা? সার্থক নাটক। তার মানে শর্মিষ্ঠার আগে যে নাটকগুলো আছে, কীর্তিবিলাস কিংবা ওই ভদ্রার্জুন, সেই নাটকগুলো আসলে ওই যে নাটকীয় দ্বন্দ্ব সংঘাত বা নাটকের যে গুণগুলো থাকে, সেই গুণগুলো বৈশিষ্ট্যগুলো কিন্তু অনুপস্থিত ছিল, যে কারণে সেটাকে আমরা প্রথম নাটক বলেও প্রথম সার্থক নাটক বলছি না। যেমন আমরা আলালের ঘরের দুলালকে বলছি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলছি আমরা দুর্গেশ নন্দিনীকে, যেটা 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ঠিক তেমনি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক আমরা বলছি ভদ্রার্জুন, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক মৌলিক যে নাটক বা আধুনিক যে নাটক, তাকে বলছি আমরা শর্মিষ্ঠা। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? নাটক এবং উপন্যাসের জন্ম অনেকটা কাছাকাছি সময়, একেবারেই কাছাকাছি সময়ে নাটক এবং উপন্যাসের জন্ম হয়েছে বাংলা সাহিত্যে। তো আপনারা যদি পরীক্ষায় প্রশ্ন আছে বাংলা ভাষার প্রথম আধুনিক নাটক বা প্রথম সার্থক নাটক, আপনারা অবশ্যই শর্মিষ্ঠা উত্তর করবেন। এবং এই জন্য আমরা বাংলা নাটকের যে পথিকৃৎ, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তকে বলা হয়। মধুসূদন শুধু ধরেন উপন্যাস,
ছোট গল্প এবং প্রবন্ধ এইগুলোর জনক ছাড়া, মানে গদ্যের জনক ছাড়া বাকি সব কিছুর জনক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। কিসের জনক? আধুনিক কবিতার জনক, তারপরে আধুনিক সাহিত্য যদি বলি সেই আধুনিক সাহিত্যের জনক, কিংবা যদি বলি আধুনিক নাটকের জনক, সার্থক নাটকের জনক, প্রহসনের জনক, ট্র্যাজেডির জনক, কমেডির জনক, অমিত্রাক্ষর ছন্দের জনক, সনেটের জনক, মহাকাব্যের জনক, প্রহসনের জনক, এরকম যতগুলোর জনক আছে সব কিছুর জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, ওকে। তারপর আমরা আগে দেখি আর কি আছে। তারপরে দেখেন বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক। আমরা দেখেছিলাম সার্থক বাংলা ভাষার প্রথম কমেডি নাটক ভদ্রার্জুন দেখেছিলাম, কিন্তু যদি বলা হয় সার্থক বলা হয় তাহলে কিন্তু আমাদের কি বলতে হবে? পদ্মাবতী বলতে হবে। কি বলতে হবে? পদ্মাবতী। আর এই শর্মিষ্ঠারে কিন্তু আমরা কিন্তু কমেডি বলছি না, হ্যাঁ, ওকে। তো সার্থক কমেডি হচ্ছে পদ্মাবতী। এই প্রশ্নটা আপনাদের পরীক্ষা আসতে পারে, এবং এটা আপনার ডিসকোর্ড থেকে রচিত হয়েছিল, গ্রিক পুরাণ থেকে এই কাহিনীটা নেওয়া হয়েছিল। তো বাংলা ভাষার প্রথম সার্থক বিয়োগান্ত বা ট্রাজেডি কৃষ্ণকুমারী, কিন্তু এর আগে আমরা দেখেছিলাম কীর্তিবিলাস দেখেছিলাম। কি দেখেছিলাম? কীর্তিবিলাস দেখেছিলাম, যে বাংলা ভাষার প্রথম বিয়োগান্ত নাটক হচ্ছে কীর্তিবিলাস দেখেছিলাম। কিন্তু যদি বলা হয় সার্থক কথাটা যদি যুক্ত হয় তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে কি কৃষ্ণকুমারী হয়ে যাবে। এইটা উইলিয়াম টডের রাজস্থান নামক যে গ্রন্থ আছে সেখান থেকে কাহিনীটা নেওয়া হয়েছিল। তো এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে দেখলাম যে মাইকেল মধুসূদন প্রথম ট্র্যাজেডি সৃষ্টি করলেন, সার্থক প্রথম কমেডি সৃষ্টি করলেন, কিংবা প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা সৃষ্টি করলেন, এবং শর্মিষ্ঠার মধ্যে আমরা দেখেছি যে প্রথম তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেছিলেন এই নাটকের মধ্যে। তো এখন পর্যন্ত মুসলিম কোনো সাহিত্যিকদের আমরা দেখছি না যিনি লিখছেন, নাটক লিখছেন। ঠিক আছে, তো সেই মুসলিম সাহিত্যিকদের মধ্যে আমরা দেখব মীর মোশাররফ হোসেন। মনে রাখবেন যে মীর মোশাররফ হোসেন প্রথম সাহিত্যিক যিনি সবার আগে একটা সার্থক উপন্যাস লিখেছিলেন, বা অনেকে মহাকাব্য বলে, গদ্য মহাকাব্য বলে, বা গদ্য রচনা অনেকে বলে, সেটি হচ্ছে বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেন লিখেছিলেন। নাটকের ক্ষেত্রে কিন্তু তারা সেম, যে বাংলা ভাষার প্রথম মুসলিম রচিত প্রথম যে নাটক তাকে বলা হচ্ছে বসন্ত কুমারী। কি কুমারী? বসন্ত কুমারী। এই হলো ব্যাপার আমাদের নাটকের মানে আজকের ক্লাস। আর কিছু বাকি রয়ে গেছে। নীলদর্পণ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা নাটক, ঢাকা থেকে প্রকাশিত মৌলিক যে নাটক আছে তা হচ্ছে নীলদর্পণ। তো এই নীলদর্পণ নাটকটা হচ্ছে আপনার 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে ঢাকা থেকে প্রথম যে সাহিত্যটা প্রকাশিত হয়েছিল সেটার নাম হচ্ছে নীলদর্পণ। এবং এইখানে বলা হয়ে থাকে যে এই নীলদর্পণ নাটকটি কোন অঞ্চলের নীলকরদের উপর অত্যাচার। নীলদর্পণ নাটকের মধ্যে নীলকরদের যে অত্যাচার, অর্থাৎ নীল চাষাদের উপর যে অত্যাচার করা হতো, জোর করে নীল চাষ করতে বাধ্য করা হতো, এবং তাদের উপর যে অমানসিক নির্যাতন করা হতো, সেই বিষয়গুলি লেখা হয়েছে নীলদর্পণ নাটক লেখা হয়েছে। এবং নাটকের মধ্যে প্রচুর তোরা, তারপরে হচ্ছে অনেক চরিত্র আছে, এবং সেই চরিত্রগুলো হচ্ছে মৃত্যু হচ্ছে বারবার, অনেকগুলো পাঁচজন মানুষ মারা যাচ্ছে, বারবার মারা যাচ্ছে। তো ওইটাকে ট্র্যাজেডি না বলে অনেকটা মেলোড্রামা হয়ে গেছে। তো সেটা অন্য হিসাব, আমরা যেদিন বিনোবিন্দু মিত্রের নাটক আলোচনা করবো ওই দিন আমরা আলোচনা করবো। আজকে আমরা জাস্ট প্রথম দিকটা দেখছি। তো এইখানে ওই মেহেরপুর অঞ্চলের যে নীলকর, এই মেহেরপুর অঞ্চলের যে কৃষক আছে, এই কৃষকদের উপর অত্যাচারের চিত্রটা ফুটে উঠেছে। তাহলে এখান থেকে আপনার কিন্তু তিনটা প্রশ্ন চলে আসছে, বাংলা ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ বা নাটক কোনটি, এটা আমরা বলতে পারি নীলদর্পণ। এবং সেটা নীলদর্পণ হচ্ছে নীলকরদের অত্যাচার নিয়ে। তারপরে এটা হচ্ছে কোন অঞ্চলের? মেহেরপুর অঞ্চলের, এবং কত সালে প্রকাশিত হয়েছে এইটাও ইম্পর্টেন্ট। এবং এই নাটক দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু জোতা ছুঁড়ে মেরেছিলেন, অর্থাৎ ইংরেজদের প্রতি ঘৃণা ক্ষোভ থেকে তিনি ওই মঞ্চে যখন এটা মঞ্চায়িত হয় তখন ইংরেজদের অত্যাচার নিপীড়ন দেখে মঞ্চে জোতা ছুঁড়ে মেরেছিলেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এবং পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্ত এই নেটিভ ছদ্মনাম নিয়ে এটা কিন্তু দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে ইংরেজিতে অনুবাদ করা হয়, এবং এটা কিন্তু ইংল্যান্ড থেকেও প্রকাশিত হয়। এবং প্রকাশিত হওয়ার পরে এটা একটা আলোড়নও সৃষ্টি করে, এবং এরপরে ওই ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে। তো এই নীল কমিশন যে গঠন করে, বা এই সংগঠন যে গঠন করে, এইটা কিন্তু এই নাটকের অবদানের কারণে। তাহলে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে নীলদর্পণ নাটকটি অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট।
ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমাদের আর 5 জন না 6 জন নাট্যকারের নাটক নিয়ে আলোচনা করা আছে। আমরা 5 জন বা 6 জন নাট্যকারের নাটক নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিন্তু এখানে মাইকেল মধুসূদন দত্তের নাটক নিয়ে আর আলোচনা করব না, কারণ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের নাটক অলরেডি আলোচিত হয়ে গেছে। যখন আমরা ওই মাইকেল মধুসূদন দত্ত পড়িয়েছিলাম তখন তার নাটক নিয়ে ওখানে তথ্য ছিল। তো আমরা এখন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আমরা জানলাম যে বাংলা নাটকের পথিকৃৎ বা বাংলা নাটকের যদি আমরা বলি জনক, সার্থক স্রষ্টা, বাংলা সার্থক নাটকের জনক, বাংলা নাটকে মানে বাংলা কমেডির জনক, তারপর হচ্ছে কি ট্র্যাজেডির জনক, সব কিছুর জনক হচ্ছে কি মাইকেল মধুসূদন দত্ত। তো এখানে নীল দর্পণ নাটকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মৌলিক নাটকটা হচ্ছে ধরেন অনুবাদ কিন্তু একটা মৌলিক জিনিস না। ধরেন আমি এখন শেক্সপিয়রের ওথেলো থেকে আমি মনে করেন একটা করলাম, অনুবাদ করে এটা আমি আমার মতো করে লিখলাম, তাহলে ব্যাপারটা কিন্তু মৌলিক না। মৌলিক মানে হচ্ছে নিজের। মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাকে ভাঙা যাচ্ছে না, বিশ্লেষণ করা যাচ্ছে না। মৌলিক পদার্থকে যাকে আর ভাঙা যাচ্ছে না, অন্য কিছু না, এটার মধ্যে একটা জিনিসই আছে। তাহলে মৌলিক নাটক মানে কি, ওইটা হচ্ছে ওই লেখকের একান্ত চিন্তা, নিজস্ব চিন্তা, কোনো জায়গা থেকে ধার করে নিয়ে আসে নাই, ঠিক আছে, বা অন্য কারো নাটক দ্বারা প্রভাবিত হয় না, বা অন্য কোনো নাটকের মানে তিনি অনুবাদ করেন নাই। এখানে আরিফিল বলছেন ক্লাসগুলো তাড়াতাড়ি শেষ করলে ভালো হয়। আমাদের যে মৌলিক যে ক্লাসগুলো আছে আরিফিল, আমাদের যে বাংলা ব্যাকরণ বলেন কিংবা বাংলা বাংলা সাহিত্য বলেন, আপনার যে মূল যে অংশ যেখান থেকে সবসময় বেশি বেশি প্রশ্ন আসে, সেই অংশগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা কিন্তু আর ওই যে ক্যাটাগরি এক শেষ হয়ে গেছে। এখন যদি আমাদের ওই সাহিত্যের কিছু পার্ট বাকি আছে, যেমন বঙ্কিমের কয়েকটা উপন্যাসের কাহিনী আমার লিখতে আমার একটু টাইম লাগছে, এই জন্য হয়তো একটু দেরি হচ্ছে। 10 তারিখের পরে আশা করছি এটা আমরা শেষ করতে পারবো। শরতের ক্লাস বাকি আছে, মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্লাস বাকি আছে, তারাশঙ্কর এবং বাকি আছে, মানে যে সময় আমি অসুস্থ ছিলাম মাঝখানে এরকম 2টা ক্লাস বাকি আছে। আর বাংলাদেশ পিরিয়ডে এসে আমরা যদি এখানে আখতারুজ্জামান ইলিয়াস, তারপরে হচ্ছে ধরেন শামসুর রহমান বা এই সময়ের কিছু কবির যদি আলোচনা করে দিই, কিছু গদ্য কবিতা আলোচনা করে দিই, কিছু উপন্যাস বা কথা সাহিত্যের আলোচনা করে দিই, তাহলে কিন্তু আমাদের কাজগুলো শেষ হয়ে গেছে। মানে ব্যাপারটা এরকম না যে সব রয়ে গেছে, সব না, সবই শেষ বলা চলে, একদম সবই শেষ। এবং এখন পর্যন্ত আপনারা যেটুকু পড়েছেন এইটুকুতে কিন্তু আপনার 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। শুধু বাংলাদেশ পিরিয়ডের কিছু সাহিত্য পড়লে এখন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আগামী দিন আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন। ক্লাসটা বই সম্পর্কে দেরি হচ্ছে আমার জন্য, এই জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। কারণ হচ্ছে আমার বইটির যে আমাকে হেল্প করতো টাইপিংয়ের কাজে, সে আসলে ছুটিতে আসে অনেকদিন, 2 মাস হয়ে গেছে, কক্সবাজার আছে। এই জন্য সে বলছে আজকে রাতে নাকি আসবে, যদি আসে তাহলে আমরা আগামী এই কয়েকদিনের মধ্যে 4-5 দিনের মধ্যে আমি বইটা লাইভ এমসিকিউ দিয়ে দিব। লাইভ এমসিকিউটা হয়তো 15 দিনের মধ্যে বের করে ফেলবে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি এবং শেষের দিকে ক্লাস প্রয়োজনে আমরা হচ্ছে মানে একদিনে 2টা-3টা করে ক্লাস নিব। একদিনে 2টা মানে যেদিন লেকচার দেওয়া আছে, যে 2টা-3টা করে যদি নিতে পারি, যেগুলো একটু মানে ছোট ছোট যে লেকচারগুলো আছে 2টা-3টা করে দিতে পারলে হয়তো যে টাইম টেবিল যেটা দেওয়া আছে এটা হয়তো একটু আগে হয়তো শেষ করা যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরীক্ষাগুলো হচ্ছে বাংলাবিদ অ্যাপ এবং বাংলাবিদ যে নাম কি তার ওয়েবসাইট হয়ে গেছে প্রায়। বাংলাবিদ অ্যাপ এবং ওয়েবসাইট হয়ে গেলে ওখানে কিন্তু একদম রুটিন করে দেওয়া হবে, মানে এই ক্লাসগুলোর উপর রুটিন করে দেওয়া হবে। আগে থেকে রুটিন আপনি জানবেন কোন দিন কোন টপিকের উপর পরীক্ষা হবে, সেই অনুযায়ী আপনারা অ্যাপ থেকে সুন্দর করে পরীক্ষা দিতে পারবেন, ব্যাখ্যা সহ থাকবে আশা করছি। তো সেটার জন্য একটু অপেক্ষা করেন এবং সেই জন্য আপনাদের অ্যাপে হচ্ছে ফ্রি অ্যাক্সেস পাবেন, মানে আপনার কোর্সে যারা আছে তাদেরকে সবাইকে অ্যাপে কোর্স হিসেবে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। আপনারা ওখানে পরীক্ষা দিয়ে ঝালাই করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে আমার কোর্সে যারা অন্তর্ভুক্ত আছে তাদের সবাইকে আমি বলেছি যে অন্ততপক্ষে 6 মাস যেন ফ্রি চালাইতে পারে তারা। হ্যাঁ, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।